ভার্সিটির টিচার ছাত্রীকে বিয়ে করতে পারবে না শুনে আমার মন চাইল আমি প্রত্যয় স্যারের গলায় ঝুলে পড়ি। স্যার গো, আপনার গলায় ঝুলে পড়ি, আমি ভার্সিটি ছাইড়া দেব, তাও আপনি আমারে বিয়ে করেন। কিন্তু নেহাতি মানসম্মানের ভয়ে আমার মুখ দিয়ে সে কথা বেরোলো না। আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। পাত্র কে সেটা আমি একটু আগে জানতাম না, সম্ভবত পাত্র নিজেও জানতো না। কিন্তু এইমাত্র সেজেগুজে ড্রয়িং রুমে আসতেই পাত্রকে দেখেই চমকে উঠলাম, ভড়কে গেলাম কয়েক মুহূর্তের জন্য। তারপরেই আবার খুশির চোটে বুকের ভেতর লালা লালা গান বাজতে শুরু করলো। ভার্সিটিতে আমার প্রিয় স্যার, আমার একমাত্র ক্রাশ কিনা, এসেছে আমাকে দেখতে। ও মা গো, আমি তো খুশির ঠেলায় মরেই যাব। সে উচ্ছ্বাস অবশ্য প্রকাশ করতে পারেনি, কারণ স্যারের সাথে বিয়ের কথা শুনে যদি এখনই বেলি ডান্স দেওয়া শুরু করি তাহলে তো আবার পাত্রপক্ষ পছন্দই করবে না। যদি মেয়ের আদব নেই বলে রিজেক্ট করে দেয়, এই দুঃখ কি আমি সইতে পারবো? না, কখনো না। তাই লক্ষ্মী ভদ্রমেয়ের মতো চুপটি করে বসে রইলাম। পুতুল পুতুল স্টাইলে বসে মাথা নুইয়ে একেবারে থুতনি চিবুক সব এক করে ফেললাম। আমার অতি বিনয়ী এবং লজ্জাশীলতা দেখে আমার হবু শাশুড়ি তথা প্রত্যয় স্যারের মা মুচকি হাসলেন, খুশি হয়ে প্রশংসা করলেন। আমার খুশি আর দেখে কে? আমি চুপচাপ বসে থেকে 5G স্পিডে আমার বিয়ের প্ল্যানিং করা শুরু করে দিলাম। গায়ে হলুদ, বিয়ে, বৌভাত, এমনকি হানিমুন আর বাচ্চার প্ল্যানিং পর্যন্ত। আমি একা একাই সব সেরে ফেলে যখন তাধিন তাধিন নাচছি মনে মনে, তখনই আমার সব স্বপ্ন আশা ভরসাকে ভেঙে টুকরো টুকরো করে কথা বলে উঠলেন প্রত্যয় স্যার। তাবাসসুমকে আমি বিয়ে করতে পারবো না মা, ও আমার ছাত্রী, আর ভার্সিটিতে ডিপার্টমেন্টের স্যার স্টুডেন্ট বিয়ে করতে পারে না। ব্যাপারটা নিয়ম বহির্ভূত হতো অবশ্যই, সঙ্গে ভীষণ অস্বস্তিকর। মুহূর্তেই শুনতে পেলাম কাঁচ ভাঙার শব্দ। কে যেন খান খান করে ভেঙে চুরমার করে দিল আমার ছোট্ট হৃদয়খানি। বাংলা সিনেমার সাবানের মতন তখন আমার মনটা চিৎকার করে উঠল, না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। ক্রাশ গো, তুমি এমন করতে পারো না। কিন্তু বাহিরে তার কিঞ্চিত প্রকাশ ঘটল না। নীরবে নতমস্তক আরও বেশি নত করে ফেললাম। ঠিক সেই সময়ে শুনতে পেলাম বাবার কণ্ঠস্বর, তুমি জানতে না তাবাসসুমের কথা? নামটা শুনে বুঝতে পারিনি। একই ভার্সিটি জানতাম, কিন্তু একই ডিপার্টমেন্টে পড়ে সেটা জানতাম না। উত্তর দিতে উনি একটু অস্বস্তি বোধ করলেন বুঝলাম। বাবাও বোধহয় পরিস্থিতি বুঝলেন। ভুলবশত এমনটা ঘটে গেছে। স্যারের মা বসেছিলেন আমার পাশেই, আর তার পাশেই ওপাশের সিঙ্গেল সোফাটায় বসা স্যার। স্যারের মা তার ছেলের দিকে একটু চেপে ধীরে ধীরে বললেন, কিন্তু তাবাসসুমকে তো আমার ভীষণ পছন্দ হয়েছে প্রত্যয়, মেয়েটা কি সুন্দর, লক্ষ্মী। প্রশ্নটা মেয়ের চেহারা বা ব্যবহারের নয় মা, এটা একটা নিয়মের কথা। চেয়ারম্যান স্যার এটা নিষিদ্ধ ঘোষণা করেছে। আর যেখানে চাকরি করি, যার কর্তৃত্ব মানতেই হবে, সেখানে শুধু শুধু নিয়মভঙ্গ করা কেন? স্যারের কথাগুলো ঠিক তীরের মতো বুকে এসে বিঁধল যেন। একটা নিয়ম, শুধু একটা নিয়মের জোরে আমার ক্রাশের সাথে আমার বিয়ে হবে না, এটা কোনো কথা? আমার ইচ্ছে হলো স্যারের গলা ধরে ঝুলে বলি, স্যার, আপনি বললে আমি পড়ালেখা ছেড়ে দেব, ভার্সিটি বদলাবো, না হয় ভার্সিটি যাওয়া বাদ দেব, তবুও আপনি আমায় বিয়ে করুন। কিন্তু বলা হলো না। আমি ভীষণ রকম অপ্রস্তুত হয়ে কথা বলার খেয়ে হারিয়ে ফেললাম। একই অবস্থা এখানে উপস্থিত সবারই। কিছুটা সময় লাগলো সবার ধাতস্থ হওয়ার। এরকম একটা বিধিকিস্তিব অবস্থা হবে তাই বা কে জানত। যাই হোক, বিয়ের আলাপন সেখানেই সমাপ্ত হলো। তবে মেয়ের শিক্ষক হিসেবে প্রত্যয় স্যার আর তার মাকে বেশ আপ্যায়নই করলেন মা বাবা। দুপুরের খাবার খেয়ে তারা চলে গেলেন। এখানে দোষ কিন্তু কারোরই নেই। সম্বন্ধ নিয়ে এসেছে ঘটক সাহেব, কোনো পক্ষই আগে থেকে জানত না, অতএব কাউকে দোষ দিয়ে লাভ নেই। ঘটনার পর আমার হঠাৎ করে কি যেন হলো। আগে স্যার ছিলেন আমার ক্রাশ, তার ক্লাস করতে আমার ভালো লাগতো। তার কথাবার্তা, ভাবভঙ্গি, চালচলন, এক কথায় তার পুরো ব্যক্তিত্বটাকেই আমার ভীষণ ভালো লাগতো। আমি বিমুগ্ধ নয়নে নির্বিশেষ তার দিকে তাকিয়ে থাকতাম ক্লাসে। ক্লাসের বাইরে কোথাও স্যারের সাথে দেখা পেলেই
লাফাতে লাফাতে ছুটে যেতাম তার কাছে। কুশল বিনিময়ের ছলনায় দু একটা কথা বলতাম। স্যারও ভালো মতন জবাব দিতেন। আমার ভালো লাগা চক্রবৃদ্ধি হারে বাড়ত। কিন্তু ঘটনার পরেই আমার কি যেন হলো। আমি বদলে গেলাম। আমার সবটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। উড়নচণ্ডী আমিটাই হুট করে শান্ত লাজুক আমিতে পরিণত হলাম। জীবনের কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করলাম যেন। সেই থেকে শুরু হলো আমার পরিবর্তন। উচ্ছল প্রাণবন্ত আমি বদলে গিয়ে ধীর ও শান্ত হয়ে পড়লাম। তপ্ত দুপুরের ক্লান্ত পুকুরের নির্মল জলের মতো ঠান্ডা আর নিশ্চল। আমার হা হা করে উচ্চস্বরে হাসি কোথায় যেন লুকালো। স্যারের দিকে সরাসরি তাকানোর ক্ষমতাটা আমার বিলীন হয়ে গেল কোনো এক অজানা কারণে। লজ্জায় নাকি দ্বিধায় আমি জানি না, তবে তার প্রতি আমার আকর্ষণ কমল না এক বিন্দুও, বরং চক্রবৃদ্ধি হারে বাড়তে লাগলো। আমি লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম, আর নয়নে দূর থেকে বরাবরের মতোই মুগ্ধ হতাম। ভালো লাগতো ভীষণ। সময় গড়ালো, অনেকগুলো দিন পেরোলো। বাড়িতে পুনরায় বিয়ের কথা উঠল আমার। বাবা এবার বেশ খোঁজখবর নিয়ে তারপর পাত্রপক্ষকে আমন্ত্রণ করলেন। পাত্র ম্যারিন ইঞ্জিনিয়ার, হ্যান্ডসাম স্যালারি, বেনিফিটসও বেশ ভালো। দেখতে আসার দিনই পাকা কথা হয়ে গেল প্রায়। দুপক্ষই রাজি। বিয়ের দিন তারিখ ঠিক হলো। আমার অনার্স ফাইনাল এক্সাম দিয়েই বিয়ের আয়োজন করা হবে। পুরো ব্যাপারটাই আমার কোনো আগ্রহ বা আপত্তি কোনোটাই ছিল না, কারণ আমি তখনও জানতাম না আমার মন আসলে কি চাই। প্রত্যয় স্যারের প্রতি আমার যে আবেগ, তা ভালো লাগে না ভালোবাসা। আই রিয়েলি ডিডন্ট নো দ্যাট। দিনগুলো পার হচ্ছিল খুব স্বাভাবিকভাবেই। আমার হবু বর মানে তানভীর তখন প্রায় প্রায় এই বাড়িতে যাতায়াত করত। আমার সঙ্গে ভাব জমানোর চেষ্টা চালাতো। আমাকে ইমপ্রেস করার জন্য প্রায়ই সঙ্গে করে আনতো গোলাপ, চকলেট, প্রিয় উপন্যাসের বই ইত্যাদি ইত্যাদি। কিন্তু অদ্ভুতভাবে তার সাথে আমার কথা বলতে ভালো লাগতো না। সে কল দিলে আমি ফোন কানে রেখে চুপচাপ নির্লিপ্তভাবে বসে থাকতাম। যা বলতেন তার প্রতি উত্তর করতাম, বাড়তি কথা বলতাম না। ঘুরতে যাওয়ার আবদার করলে আমি সেটা এটা সেটার অজুহাত দেখিয়ে কাটিয়ে দিতাম। আমি বুঝতে পারছিলাম আমার তাকে পছন্দ নয়। একটা সময় এসে তানভীর আমার এই নিরাসক্ততা ঠিক টের পেয়ে গেলেন। আমাকে অনুরোধ করলেন সব কিছু তাকে খুলে বলতে। ভীষণ দ্বিধাদ্বন্দ্ব নিয়েই আমি তাকে পুরোটা বললাম। প্রত্যয় স্যারকে ভালো লাগা থেকে শুরু করে সব। আমি ভেবেছিলাম তানভীর হয়তো সবটা জেনে খুব রাগ করবেন, বাসায় জানিয়ে বিয়ে ভেঙে দেবেন। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে খুব শান্ত স্বরেই বলল, অনুভূতি কখনো চেপে রাখা ঠিক না তাবাসুম। যার প্রতি তোমার অনুভূতি আছে তাকে তুমি যদি সে কথা না জানাও, তবে নতুন সম্পর্কের সৃষ্টি কি করে হবে? হতেও তো পারে অপরপক্ষ তোমার অপেক্ষা করছে। আমি তাহলে কি করব? উনি বললেন, অবশ্যই তাকে জানাবে। তানভীরের আচরণ দেখে অবাক হয়েছিলাম। বিমূঢ় হয়ে জানতে চেয়েছিলাম, যদি উনি না করে দেয় তো? তানভীর বলল, তাহলে তুমি যা বলবে তাই হবে। যদি এই বিয়েটা করতে না চাও আমাকে জানাবে, আমি ব্যবস্থা করব। আর যদি করতে চাইলে? আমি তাকাতেই চোখ নামিয়ে নিলেন। লঘু স্বরে জানালেন, তোমার জন্য আমার দুয়ার সারা জীবন খোলা। তোমাকে বলা হয়নি, প্রথম দেখাই তোমাকে ভালো লেগেছে আমার, তাই বিয়ের কথা এগিয়েছে। আর তারপর তোমার সাথে মিশে পুরোপুরি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। আমার কান গরম হয়ে উঠল। ভীষণ অস্বস্তিতে পড়লাম। মানুষটা এইভাবে না বললেও পারত। সেদিনের সাক্ষাৎটা সেখানেই সমাপ্ত করে ফিরে এলাম। বাড়ি এসে নিজেকে বুঝতে লাগলাম, বোঝার চেষ্টা করছিলাম আসলে আমি কি চাই। একসময় তানভীরের বলা কথাগুলোই মনে হলো সঠিক। আমি সিদ্ধান্ত নিলাম প্রত্যয় স্যারকে সবটা জানাতে হবে। ভাবনা অনুযায়ী আমি স্যারকে সবটা জানালাম। এক নির্জন দ্বিপ্রহরে তপ্ত বেলায় রেস্টুরেন্টে মুখোমুখি বসে আলাপ করলাম। তুমি আমাকে পছন্দ করো? স্যারের প্রশ্ন শুনে আমি মাথা নুইয়ে ফেললাম। ছাত্রী হয়ে শিক্ষককে এই কথা বলা যে কী পরিমাণ লজ্জার
সাথে ভীষণ বিব্রতকর। তবু আমাকে বলতে হলো, কারণ আমি নিরুপায়। চুপচাপ মাথা নাড়িয়ে সায় দিলাম। স্যার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন। তারপর বেশ ঠান্ডা গলায় বললেন, তুমি যে কি বিশ্রী একটা কথা বলেছো তুমি জানো? আমি ওর টিচার। দ্য রিলেশনশিপ বিটুইন আস ইজ দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট। ডু ইউ নো হাউ স্কেয়ার্ড রিলেশনশিপ ইজ ইট? স্যার, হ্যাঁ মানছি, তুমি ভার্সিটিতে পড়ো। এখানে এসে তোমাদের কাছে শিক্ষক ছাত্রদের সম্পর্কটা ছোটবেলার মতন তেমন বাধ্য মান্যকর নয়। কিন্তু ভার্সিটিতে যে এই কাজ নিয়ম বহির্ভূত জানো না? স্যার কিন্তু মোটেও রেগে রেগে কথা বলেননি, যথেষ্ট ঠান্ডা শীতল স্বরে বলেছেন। তবে চেহারাটা ছিল গম্ভীর। আমি লজ্জায় নুইয়ে গেলাম, কিন্তু অবাধ্য বেয়াদব মনটা তো তখনও মানতে নারাজ। লাজ শরমের মাথা খেয়ে একসময় বলেই ফেললাম, এমনটা যে আগে কখনো হয়নি তা তো নয়, অনেকেই এমন করেছে। আপনি যদি কাউকে বিয়ে করেন, সে কি কোনো ছাত্রী হবে না? হোক আপনার ছাত্রী কিংবা অন্য কারো, ছাত্রীই তো। তুমি বিষয়টাকে অন্যভাবে দেখছো, সহজভাবে দেখলে এমন মানে দাঁড়ায় না। তাবাসুম, আপনিও সহজভাবে দেখছেন না স্যার। ধরুন আমি এই ভার্সিটির ছাত্রী নই। আপনি যে ডিপার্টমেন্টে লেকচার দেন সেখানে আমি বলে কেউ নেই। তখন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আপনার সঙ্গে আমার বিয়ে সম্বন্ধ হতো, তখন আপনি নিশ্চয়ই না করতেন না। সেখানে আমি আমার আপনার ডিপার্টমেন্টের ছাত্রী বলেই কি? পৃথিবীতে নিয়ম বলে কিছু আছে। আমার কথা তিনি শেষ করতে দিলেন না, তার আগেই নিজের মুখস্থ বুলি আওড়ানো শুরু করলেন। আমি নীরবে দীর্ঘশ্বাস ছাড়লাম। এলোমেলো হয়ে গেল আমার চিন্তাভাবনা। পাগলের মতো উদ্গ্রীব হয়ে বসলাম, আমি আমি যদি ভার্সিটি চেঞ্জ করে ফেলি, আপনি আমায় বিয়ে করবেন? হোক আমার ইয়ার লস, ক্যারিয়ার ফেল, আই ডোন্ট কেয়ার। তারপর খানিক থেমে শ্বাস নিয়ে বললাম, আমি আপনাকে ভালোবাসি স্যার। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই অনুভূতিটা ভীষণ খারাপ। এই অনুভূতির জালে ফেঁসে যাওয়া খুব খুব খারাপ। আমি এই জালে আটকাতে চাইনি, কিন্তু কিন্তু কি করে যেন। তুমি অনেক দেরি করে ফেলেছ তাবাসুম। আই এম অলরেডি এঙ্গেজড উইথ সামন। নেক্সট মান্থে আমার বিয়ে। কথাগুলো শোনার পর আর কিছু করার রইল না আমার। শান্ত মুখে ফেরত চলে এলাম আমি। আই এম অলরেডি এঙ্গেজড উইথ সামন, নেক্সট মান্থে আমার বিয়ে। এই কথা শোনার পর আসলেই কিছু বলার থাকে না। তখনও আমার বিয়ের অনেক দিন বাকি। কোনো পক্ষেরই কোনো জবরদস্তি নেই। কেমন তোড়জোড় ছাড়া আলগা হাওয়া অবস্থা। মাঝে মাঝে তানভীরের পরিবারের লোকজনদের সাথে দেখা হয়, দাওয়াত দেওয়া নেওয়া হয় দু পরিবারের। আমি নির্লিপ্ত। কিছুদিন তানভীরের সাথে যোগাযোগ বন্ধ করে রাখলাম। ভাবছিলাম বিয়েটা করব কি না। আমার এই দ্বিধাদ্বন্দ্বের সময়ও পাশে পেয়েছিলাম তানভীরকে। নিজ উদ্যোগে আমাকে সঙ্গ দিয়েছিল সে। সত্যি, লোকটা বাস্তবে কি ভদ্রলোকের কাতারে পড়ে। সে পাশে না থাকলে আমি হয়তো মুভ অন করতে পারতাম না। সে আমার জন্য অনেক করেছে। একপাক্ষিক পছন্দ নিয়ে অপেক্ষা করেছে কতগুলো দিন। ভাবতে ভাবতে হঠাৎ ও ঘর থেকে আমার শাশুড়ি মায়ের কণ্ঠ শোনা গেল। তাবাসুম, কোথায় তুমি? আকাশের অবস্থা দেখেছ? এক্ষুনি বৃষ্টি নামবে। ছাদের কাপড় কি উঠিয়ে এনেছ? এই, যাচ্ছি মা। আমি তড়িঘড়ি করে ছাদের দিকে ছুটলাম। সিঁড়ি বেয়ে ছাদের দরজায় আসতেই নজরে পড়ল আকাশের দিকে। কৃষ্ণমেঘে আচ্ছাদিত পুরু গগন, যেন অভিমানী কন্যার একরাশ অভিমান জমিয়ে রেখেছে বুকে। একটু পরেই কান্না হয়ে ঝরে পড়বে অঝরে। বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল, বড় বড় ফোঁটায়। মুহূর্তেই তা বৃহদাকার ধারণ করে মুষলধারে পড়তে লাগলো ধরণীর বুকে। আমি এদিক সেদিক না তাকিয়ে হুড়মুড় করে কাপড়গুলো তুলে আনতে আনতেই ভিজে উঠলাম। কাপড় নিয়ে নিচে নামছি আর নিজেকে বকছি, ইস, এমন বেখেয়ালি হয় কেউ? আর একটু হলেই তো কাপড়গুলো ভিজে যেত। এতগুলো কাপড় ভিজে গেলে শুকাতে পুনরায় সময় লাগতো না?
কেন যে সেই পুরনো কথা ভাবতে যাই আমি। ধ্যাত। তানভীরের সাথে আমার বিয়ের 2 বছর চলছে। আহামরি আরামায়েশ না থাকলেও বলবো যা আছি ভালোই আছি। জীবনে দুঃখ একেবারেই নেই তা নয়, তবে দুঃখের পর যে সুখটা জীবনে আছে তাতেই আমি সন্তুষ্ট। আর দুঃখ তো জীবনের বাইরের কিছু না, একই মুদ্রার এপিঠ ওপিঠ। একটা থাকলে আর একটা তো থাকবেই, মানিয়ে নিতে হয় সেগুলো। 2 বছরে সব বদলেছে। আমার মাস্টার্স শেষ হয়েছে, ভার্সিটির পাঠ চুকিয়ে গেছে। প্রত্যয় স্যার 1.5 বছর আগেই বিদেশ গিয়েছেন পিএইচডি ডিগ্রি নিতে, এখনও বোধহয় ফিরে আসেননি। যাওয়ার আগে অবশ্য বিয়েও করে গেছেন। এখন আর আমি তাকে মনে করি না। বলা হয় না, চোখের আড়াল হলেই মনের আড়াল হয়। তিনি চোখের আড়াল হতেই তাকে ভুলে গিয়ে বিয়ের পিঁড়িতে বসেছি। যদিও ভোলাটা সহজ ছিল না, তবুও তানভীরকে কম তো আর অপেক্ষা করায়নি। আর বিয়ে যখন করতেই হবে তখন আর ভেবে কি, তাই বিয়েটা করেই ফেললাম। সব কিছুর সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি এখন। প্রত্যয় স্যার আর এই মনে বসবাস করেন না, বরং মনের সকল অনুভূতি এখন তানভীরের জন্য। কে বলে দ্বিতীয়বার ভালোবাসা যায় না? যাই তো। তানভীরের মতো ছেলে থাকলে খুব যাই। অনুভূতিতে এখন প্রত্যয় স্যার নেই, না চিন্তাধারায়। কারণ অন্যের স্বামীকে মনে করে কোনো ভালো বিষয় নয়। তাছাড়া আমি যখন অন্য কারো স্ত্রী, তখন তাকে মনে করার কি আছে? শুধু শুধু সমাজের কাছে নিজের কাছে নিজেকে ছোট বানানো। কিন্তু মন যে বড় অবাধ্য। কোনো এক মেঘে ঢাকা দিনে বিষণ্ণ প্রহরে আমার আকাশের দিকে তাকালে আমার তার কথা মনে পড়ে। আমি হুট করেই আনমনা হয়ে যাই। তখন মনের ভেতর প্রশ্ন জাগে, জীবনের সমীকরণটা কি এমন না হলেই চলতো না? এমন হওয়ার কি খুব দরকার ছিল? তারপর সংবিত ফিরে পেলে আমি ভ্যাবকা ঝ্যাবকা করি। কেন তাকে নিয়ে ভাবতে হবে আমার? না ভাবলেই কি নয়? নিজেকে ব্যস্ত রাখতে আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, ভুলেও যাই তাকে। কিন্তু সময়ে অসময়ে মেঘে ঢাকা দিনগুলোতে ঠিক মনে পড়ে যায়। বন্ধুরা, আজকের গল্পের নাম মেঘে ঢাকা দিনে, লিখেছেন মৌরিন আহমেদ। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবারও কোনো নতুন গল্প নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।